হ্যালো ফ্রেন্ডস, ফিজিক্স উইথ রয় চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা ক্লাস 12 ফিজিক্সের ইলেকট্রোস্ট্যাটিক চ্যাপ্টারের কিছু ফান্ডামেন্টাল বিষয় দেখব। আমাদের ইলেকট্রোস্ট্যাটিক সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমে জানতে হবে চার্জ সম্পর্কে। চার্জ কি? আমরা সকলেই অ্যাটম সম্পর্কে জানি। অ্যাটম কি? কোনো মেটেরিয়াল যে ফান্ডামেন্টাল কণাগুলো নিয়ে গঠিত হয় তাকে আমরা অ্যাটম বলি। এবং প্রত্যেকটা অ্যাটমের মধ্যে আমরা জানি নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে এবং বাইরের শেলগুলোতে আমার ইলেকট্রন থাকে। এর মধ্যে প্রোটন এবং ইলেকট্রনের চার্জ রয়েছে। যেমন প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ, যার মান হলো +1.6 × 10⁻⁻⁹। আর ইলেকট্রনের আমাদের নেগেটিভ চার্জ -1.6 × 10⁻⁻19 ইউনিট কুলম্ব। এবং এই চার্জগুলি একটা প্রপার্টি আছে, এরা পরস্পরকে আকর্ষণ এবং বিকর্ষণ করতে পারে। যদি আমরা সেম টাইপ চার্জ নিই, সাপোজ দুটো প্রোটন নেওয়া হলো, তার মানে দুটো পজিটিভ চার্জ, ইট অলওয়েজ রিপেলস, মানে এরা পরস্পরকে বিকর্ষণ করবে। কিন্তু একইভাবে যদি আমরা নেগেটিভ চার্জ এবং একটা পজিটিভ চার্জ নিই, সে একটা প্রোটন অ্যান্ড একটা ইলেকট্রন নেওয়া হয়, দেন এরা পরস্পরকে অ্যাট্রাক্ট করবে। এক্ষেত্রে একটা বিষয় মনে রাখা দরকার যে বিকর্ষণই আমার তড়িৎগ্রস্ততা বা চার্জ বডি তার উৎকৃষ্ট প্রমাণ। কেন? ইলেকট্রোস্ট্যাটিক প্রপার্টি অনুযায়ী একটা চার্জ পার্টিকেল একটা নিউট্রাল পার্টিকেলকে অ্যাট্রাক্ট করতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ একটা চার্জ পার্টিকেল একটা অপোজিট চার্জ পার্টিকেলকেও অ্যাট্রাক্ট করে থাকে। তাই যদি আমরা দুটো পার্টিকেল নেই এবং আইডেন্টিক্যাল পার্টিকেল হয়ে থাকে, একটা নিউট্রাল এবং একটা অপোজিট চার্জযুক্ত, তাহলে আমরা বলতে পারবো না যে এই সেকেন্ড পার্টিকেলটায় চার্জ আছে কি নেই। কিন্তু এটা সর্বদাই সত্যি যে যদি আমরা দুটো সেম চার্জের পার্টিকেল নিয়ে থাকি, সাপোজ দুটোই পজিটিভ চার্জ, এর মধ্যে যে টেস্ট চার্জটা নিয়েছি সেটা যদি রিপেল করে যায়, তাহলে আমরা বলতে পারি দুটোতেই আমার সেম অ্যামাউন্ট অফ চার্জ বা সেম ক্যাটাগরি অফ চার্জ রয়েছে, অর্থাৎ পজিটিভ চার্জ রয়েছে। এর থেকে বোঝা যায় যে রিপালশন তড়িৎগ্রস্ততার অ্যাবসোলুট প্রমাণ। এখন আমরা নিচু ক্লাসে পড়েছি ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ সম্পর্কে। ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ বলতে আমরা দেখতে পাই যে যদি বা দুটো ম্যাটার নেই এবং সে দুটিকে একে অপরের সাথে ঘষি, তাহলে কি ঘটে থাকে? আমরা জানি অ্যাটম নিউট্রাল, তাহলে ইনিশিয়াল ক্ষেত্রে আমার দুটো ম্যাটার যে দুটো বস্তু আমরা নিয়েছি সেই দুটো নিউট্রাল কন্ডিশনে আছে। কিন্তু যখন দুটোকে আমরা একে অপরের সাথে ঘষছি, দেন কী হয়? একটা পার্টিকেল একটা বস্তু থেকে অপর বস্তুতে ইলেকট্রন ট্রান্সফার হয়। এক্ষেত্রে যেটা ঘটবে, দুটো বস্তু আর নিউট্রাল থাকলো না, তখন একটা বস্তু আমার পজিটিভ আধানগ্রস্ত হয়ে গেল, আরেকটা বস্তু আমার নেগেটিভ আধানগ্রস্ত হয়ে গেল। এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে একটা বস্তু অপর বস্তুকে আকর্ষণ করছে। আমরা ছোটোবেলায় চিরুনি এবং পেপারের পরীক্ষা আমরা দেখেছিলাম। যদি একটা চিরুনিকে আমরা মাথায় ঘষি এবং সেই চিরুনিটার কাছে আমরা কিছু পেপারের টুকরো নিয়ে আসি, তাহলে দেখতে পাবো এই পেপারের টুকরোগুলি আমার চিরুনি দ্বারা আকর্ষিত হচ্ছে। এর কারণ কি? চিরুনিটা যখন আমি মাথায় ঘষেছি, তখন চিরুনিটার মধ্যে কিছু চার্জ আমার ইনডিউসড হয়েছে। আর ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ থেকে আমরা যেটা পেয়েছি যে উপরের দিকে যেগুলো আছে তার সাথে যদি নিচের দিকের বস্তুগুলোকে আমি ঘষি, তাহলে উপরের দিকের বস্তুটা পজিটিভ আদানগ্রস্ত হয় এবং নিচের বস্তুটা নেগেটিভ আদানগ্রস্ত হয়। অর্থাৎ যদি আমি এখানে উল এবং গ্লাসকে ঘষে থাকি, তাহলে উল আমার পজিটিভ তড়িৎগ্রস্ত হবে এবং গ্লাস আমার নেগেটিভ তড়িৎগ্রস্ত হবে। ইনিশিয়াল পজিশনে উল এবং গ্লাস দুটোই নিউট্রাল ছিল, কিন্তু পরবর্তীতে উল থেকে কিছু পরিমাণ ইলেকট্রন গ্লাসে ট্রান্সফার হয়ে যায়, ফলে উল আমার পজিটিভ আধানগ্রস্ত হয়ে গেল এবং গ্লাসটা আমার নেগেটিভ আধানগ্রস্ত হয়ে গেল।
এবার আমরা জেনে নেব কনজারভেশন অফ চার্জ সম্পর্কে। চার্জকে আমরা তৈরিও করতে পারি না বা চার্জকে ধ্বংসও করে না। চার্জ শুধুমাত্র কী করে, এক বডি থেকে অন্য বডিতে আমার ট্রান্সফার করা যায়। ফর এক্সাম্পল যদি আমরা বলি, একটা কেমিক্যাল রিয়াকশনের কথা ভাবা যাক। সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ আছে। সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে কী হয়, সোডিয়াম ক্লোরাইড ভেঙে গিয়ে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন তৈরি করে। এক্ষেত্রে ইনিশিয়াল কেসে আমার সোডিয়াম ক্লোরাইড নিউট্রাল ছিল। দেন যখন সোডিয়াম ক্লোরাইড ভেঙে গিয়ে আমার সোডিয়াম প্লাস অর্থাৎ একটা প্লাস আদান +1 ইউনিট অ্যান্ড -1 ইউনিট অফ চার্জ তৈরি হলো। তাহলে রিয়াকশনের ইনিশিয়াল পজিশন এবং ফাইনাল পজিশনে চার্জ সেম থাকলো টোটাল, অর্থাৎ একটা আইসোলেটেড বডির টোটাল চার্জ রিমেন্স অলওয়েজ সেম। সাপোজ আরেকটা এক্সাম্পল ধরতে পারি যে একটা চার্জ সিস্টেম আছে, তার পাশে আরেকটা নিউট্রাল সিস্টেম আছে এবং সেটাকে আমি একটা আইসোলেটেড বক্সের মধ্যে রেখে দিয়েছি। এখন যদি কিছু অ্যামাউন্ট চার্জ এই ফার্স্ট বডি থেকে সেকেন্ড বডিতে ট্রান্সফার করে, দেন ইনিশিয়াল পজিশনে যদি আমার চার্জ সে 50 ইউনিট থাকে, ফাইনাল কেসেও আমার 50 ইউনিট চার্জই থাকবে, অর্থাৎ সিস্টেমে চার্জটা আমার কনজার্ভ থাকছে। আরেকটা কেসে আমরা ধরতে পারি রেডিও অ্যাক্টিভ বিটা ডিকের ক্ষেত্রে। আমরা সকলেই জানি যে পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন থেকে বিটা ডিকে হয়। একটা নিউট্রন ভেঙে গিয়ে একটা প্রোটন, একটা ইলেকট্রন এবং অ্যান্টি নিউট্রিনো তৈরি করে। এখন ইনিশিয়াল কেসে আমার নিউট্রনের চার্জ 0, তারপর রিয়াকশান হয়ে যাওয়ার পরে আমার যে প্রোটনটা পাওয়া গেল তার চার্জ আমরা জানি +1, আর বিটা পার্টিকেল হিসাবে ইলেকট্রন বেরিয়ে গেল তার চার্জ -1 অ্যান্ড নিউট্রিনোর চার্জ 0। দেন আবার এক্ষেত্রে আমরা দেখতে পেলাম ইনিশিয়াল চার্জ ইকুয়াল টু ফাইনাল চার্জ। এবার কোয়ান্টাইজেশন অফ চার্জ সম্পর্কে আমরা জেনে নিই। আমরা একটা কথা বলতে পারি যে একটা মেটেরিয়ালের মধ্যে যে অ্যামাউন্ট অফ অ্যাটম থাকে সেই অ্যামাউন্ট একটা ইন্টিজার। সে 1 mole of atom, it means 6.023 into 10⁻23, that is Avogadro number of atom, and it is integer. এবং প্রত্যেকটা অ্যাটমের মধ্যে অ্যামাউন্ট অফ ইলেকট্রন অ্যান্ড প্রোটন এরাও ইন্টিজার। সো একটা মেটেরিয়ালে অ্যামাউন্ট অফ চার্জ ইন্টিজারই হবে। সেই কারণে যদি কোনো একটা অবজেক্ট ধরা হয় তার মধ্যে যে চার্জ আছে সেটা ইন্টিগ্রাল মাল্টিপল হয়ে থাকে এ স্মলেস্ট চার্জের। আর আমরা জানি স্মলেস্ট চার্জ ইজ ইলেকট্রনস চার্জ, দ্যাট ইজ -1.607 into 10⁻⁻19 কুলম্ব। এখন বডিটা যদি পজিটিভ চার্জ বডি হয় দেন অ্যামাউন্ট অফ চার্জ ইজ +NE, অ্যান্ড যদি নেগেটিভ চার্জ বডি হয় দেন অ্যামাউন্ট অফ চার্জ ইজ -NE, হোয়ার n is an integer 1, 2, 3 etc. and electrons charge equal to 1.6 into 10⁻⁻19 কুলম্ব। এখন আমরা জেনে নেব ইলেকট্রোস্ট্যাটিক্সের কুলম্বস ল সম্পর্কে। যদি দুটি পয়েন্ট চার্জকে একটা r ডিস্টেন্সের সেপারেশনে রেখে দেওয়া হয় দেন এদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স অথবা একটা রিপালসিভ ফোর্স অ্যাক্ট করে। যদি চার্জ দুটো সেম চার্জ অর্থাৎ পজিটিভ হয়ে থাকে দেন রিপালসিভ ফোর্স
অ্যান্ড যদি একটা পজিটিভ এবং একটা নেগেটিভ হয়ে থাকে দেন অ্যাট্রাকটিভ ফোর্স। ফোর্স আমরা দেখতে পাই। এখন এই ফোর্সের অ্যামাউন্টটা কী হবে? ফোর্সের অ্যামাউন্টটা হবে আমার দুটো চার্জের মাল্টিপ্লিকেশনের প্রপোর্শনাল এবং এই চার্জ দুটোর সেপারেশনের স্কোয়ারের ইনভার্স প্রপোর্শন। এখন যৌগিক বেদের উপপাদ্য যদি আমরা কাজে লাগাই দেন আমরা দেখতে পাবো কি F ইকুয়াল টু কে Q1 Q2 বাই R স্কোয়ার। হিয়ার কে ইজ দ্য কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি। কে এর ভ্যালু সিজিএসে 1 হয়, এসআই এ 1/4 এপসাইলন 0 হয়। এপসাইলন 0 হচ্ছে ফ্রি স্পেসের পারমিটিভিটি, আর 1/4 এপসাইলন 0 এর ভ্যালু হলো আমার 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম (⁻²). এখন যদি মিডিয়াম চার্জ দুটো আমার ফ্রি মিডিয়ামে না থেকে অন্য কোনো একটা মিডিয়ামে থেকে দেন আমার ফোর্স অফ অ্যাট্রাকশন আর রিপালশনটা আমার এসআই ইউনিটে হবে 1/4 এপসাইলন Q1 Q2 ডিভাইডেড বাই R স্কোয়ার। এইখানে এপসাইলনটা হলো যে মিডিয়ামে আমি এক্সপেরিমেন্টটা করছি সেই মিডিয়ামে পারমিটিভিটি। পারমিটিভিটি অফ টেস্ট মিডিয়াম। এখন আমরা একটা কোয়ান্টিটি ডিফাইন করতে পারি যেটাকে আমরা বলি রিলেটিভ পারমিটিভিটি, যেটাকে আমরা এপসাইলন আর দ্বারা ডিনোট করে থাকি, যেটা এপসাইলন আর বলে ডিনোট করছি, যেটা আমার এপসাইলন 0 হয়ে থাকে। দ্যাট ইজ permittivity of that medium of any medium divided by permittivity of free space. এখন আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, যখন আমরা কুলম্বস লকে কনসিডার করব তখন আমাদের অবশ্যই চার্জগুলোকে পয়েন্ট চার্জ কনসিডার করে নিতে হবে। কেননা যদি আমরা দুটো আরবিটারি শেপের চার্জের কথা ভাবি এরকম দেখতে, তাহলে ডিফারেন্ট পজিশানে চার্জের সেপারেশনটাও ডিফারেন্ট হয়ে যাবে। মানে এই পজিশানে আর এর ভ্যালু একরকম হবে, তাহলে এই পজিশানটায় আমার আর এর ভ্যালু আরেক রকম হবে। অর্থাৎ আমরা কোনো মানে ডেফিনাইট পজিশান পাবো না যেখানে আর এর ভ্যালু অলওয়েজ সেম থাকবে। অর্থাৎ ডিফারেন্ট পজিশানে আর এর ভ্যালু যদি ডিফারেন্ট হতে থাকে তাহলে ডিফারেন্ট পজিশানে যেহেতু আমার এফসি ভ্যালুস 1/r², এফসির ভ্যালুও ডিফারেন্ট হতে থাকবে। তাই কুলম্বস লকে কনসিডার করতে গেলে আমাকে অবশ্যই পয়েন্ট চার্জকে কনসিডার করতে হবে এবং চার্জগুলো অবশ্যই রেস্টে থাকবে। এখন আরেকটা জিনিস আমরা লক্ষ্য করতে পারি, যদি নিউটনের গ্র্যাভিটেশনাল ল থেকে আমরা ফোর্সের ফর্মুলাটা দেখি তাহলে আমরা জানি গ্র্যাভিটেশনাল ফোর্স ইকুয়াল টু G(m1m2) ডিভাইডেড বাই r²। আর কুলম্বস ল থেকে আমরা ফোর্সের যে ফর্মুলাটা পেলাম সেটা 1/4 Q1 Q2 বাই r²। ভালো করে লক্ষ্য করলে দেখতে হবে দুটি ফর্মুলা দেখতে একই রকম, তাহলে গ্র্যাভিটেশনাল ফর্মুলা আর যে কুলম্বস ফর্মুলা এরা একে অপরের অ্যামালোগাস, অর্থাৎ এরা দুটোই ইনভার্স স্কয়ার লকে মেনে চলে। অর্থাৎ এফসি অ্যান্ড এফজি বোথ আর প্রপোর্শনাল টু 1/r²। আরেকটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে, যদি কোনো সিস্টেমে গ্র্যাভিটেশনাল ফোর্স প্লাস কুলম্ব ফোর্স
দুটোই অ্যাক্ট করে, তাহলে আমরা কুলম্ব ফোর্সকে কনসিডার করব, বাট গ্র্যাভিটেশনাল ফোর্সকে আমরা কনসিডার করব না। কেননা গ্র্যাভিটেশনাল ফোর্স much less than Coulomb force of attraction or repulsion। একটা এক্সাম্পলের মাধ্যমে দেখলে বিষয়টা আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। যদি আমরা হাইড্রোজেন অ্যাটমের কথা কনসিডার করি, তাহলে হাইড্রোজেন অ্যাটমে আমরা জানি একটা প্রোটন থাকে এবং একটা ইলেকট্রন থাকে, এবং প্রোটন এবং ইলেকট্রন দুটোই চার্জ পার্টিকেল, তাহলে এদের মধ্যে আমার কুলম্ব ফোর্স অ্যাক্ট করবে। আমরা জানি প্রোটন এবং ইলেকট্রনের চার্জের অ্যামাউন্টটা 1.6 × 10⁻⁻⁹ কুলম্ব, আর আমরা জানি 1/4πε0 এর মান 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম্ব টু দি পাওয়ার -2। তাহলে কুলম্ব ফোর্সটা যখন আমরা ক্যালকুলেট করছি, তখন আমরা যেটা পেলাম 9 × 10⁹ ইন্টু 1.6 × 10⁻⁻19 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। একইভাবে আমার এখানে যেগুলো দেওয়া আছে, ইলেকট্রনের মাস দেওয়া আছে, প্রোটনের মাস দেওয়া আছে, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ভ্যালু দেওয়া আছে। তাহলে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সটাকেও এখান থেকে ক্যালকুলেট করতে পারি। সেটা থেকে আমরা যেটা পাবো Fg ইকুয়াল টু 6.67 × 10⁻11 ইন্টু 9.1 × 10⁻31 ইন্টু 1.7 × 10⁻27 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এবার যদি আমরা কুলম্ব ফোর্স আর গ্র্যাভিটেশনাল ফোর্সের রেশিও বের করি, তাহলে এই আর কেটে যাবে, আর ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটা 2.33, যেটা আমরা পাবো Fc/Fg, সেটা আমার পাওয়া যাবে 2.33 × 10⁻39, দ্যাট ইজ Fc ইকুয়াল টু 2.33 × 10⁻39 × Fg। দ্যাট ইজ আমার কুলম্ব ফোর্সটা গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে 10⁻9 টাইম, এই 39 টাইমস গ্রেটার। তাহলে আমরা এটা পেলাম Fc ইজ মাচ গ্রেটার দ্যান Fg। অর্থাৎ কোনো একটা সিস্টেমে যদি কুলম্ব ফোর্স অ্যান্ড গ্র্যাভিটেশনাল ফোর্স একসাথে থাকে, তাহলে সিম্পলভাবে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে নেগলেক্ট করে দেবো। এবার আমরা কুলম্বস ল এর ভেক্টর রিপ্রেজেন্টেশনটাকে দেখব। যদি আমরা এই কুলম্ব ফোর্স অ্যাট্রাকটিভ ফোর্স এবং রিপালসিভ ফোর্স দুটো হয়, কেস ওয়ানে আমরা অ্যাট্রাকটিভ ফোর্সকে কনসিডার করছি, অর্থাৎ Q1 Q2 দুটো আনলাইক চার্জ। ধরে নিলাম Q1টা আমার পজিটিভ চার্জ আছে, Q2টা আমার নেগেটিভ চার্জ আছে। এখন Q1 চার্জের জন্য Q2-র উপর যে বলটা প্রযুক্ত হবে সেটাকে আমরা বললাম F21, মানে 1 নম্বর চার্জের জন্য 2 নম্বরের উপর প্রযুক্ত বল। একইভাবে Q1-এর উপর যে বল প্রয়োগ করবে সেটা F12। এখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে F21 ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 বাই R21 স্কোয়ার R21 ক্যাপ। এখন R21 কি? R21 হলো 1 নম্বর পার্টিকেলের সাপেক্ষে 2 নম্বর পার্টিকেল এর পজিশন ভেক্টর। এটাকে আমরা আরও ভালোভাবে লিখলে এইভাবে লিখতে পারি R2 minus R1 তার স্কোয়ার R21 ক্যাপ। একইভাবে 2 নম্বর পার্টিকেলের জন্য 1 নম্বর পার্টিকেলের প্রযুক্ত ফোর্সটাকে আমরা লিখতে পারি 1/4πε0 Q1 Q2 বাই R12 স্কোয়ার R12 ক্যাপ, বা 1/4πε0 Q1 Q2 বাই R1 minus
টু স্কোয়ার বাই r12 ক্যাপ। এখন এই ফোর্সের নেচারটা অ্যাট্রাকটিভ হবে না রিপালসিভ হবে, এটা আমরা কি করে বুঝবো? যদি আমার Q1 Q2 লেস দেন 0 হয়, দ্যাট মিন্স এটা যদি নেগেটিভ হয় তাহলে এটা অ্যাট্রাকটিভ ফোর্স হবে। আর যদি Q1 Q2 গ্রেটার দেন 0 অর্থাৎ পজিটিভ হয় তাহলে এটা রিপালসিভ ফোর্স হবে। এখন দুটো চার্জ Q1 Q2কে যদি আমরা একটা 3 ডাইমেনশনাল স্পেসে রেখে দিই তাহলে এদের মধ্যে যে কুলম ফোর্সটা কাজ করবে সেটা কীরকম হবে সেটা একবার দেখে নেওয়া যায়। মনে করা যাক একটা 3 ডাইমেনশনাল কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আছে, যেই স্পেসে আমার Q1 Q2 চার্জকে r12 সেপারেশনে রাখা আছে। তাহলে এদের মধ্যে যে ফোর্সটা কাজ করবে সেটাকে আমরা ধরে নিলাম F21। তাহলে এই F21 এর ভ্যালু কী হবে সেটা আমরা এখন দেখব। ছবি থেকে যদি আমরা ভেক্টর ট্রায়াঙ্গেল ফর্মুলাকে অ্যাপ্লাই করি, ভেক্টরের ট্রায়াঙ্গেল লকে অ্যাপ্লাই করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে r1 ভেক্টর প্লাস r21 ভেক্টর ইকুয়াল টু r2 ভেক্টর। দ্যাট মিন্স r21 ভেক্টর যেটা আমরা পাবো r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। এখন 1 নম্বর চার্জ 2 নম্বর চার্জের উপর যে ফোর্সটা অ্যাপ্লাই করবে সেটা আমার F21, সেটার ভ্যালু কেমন হবে? যদি কুলম্বস লতে বসাই তাহলে আমরা যেটা পাবো 4 পাই এপসাইলন 0 Q1 Q2 ডিভাইডেড বাই মড r21 স্কোয়ার r21 ক্যাপ। r21 ক্যাপ হলো আমার 1 নম্বর চার্জের জন্য 2 নম্বর চার্জের পজিশন ভেক্টরের ইউনিট ভেক্টর। আর এটাকে আমরা যদি একটু ভাঙিয়ে লিখি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 ডিভাইডেড বাই r2 মাইনাস r1 তার হোল স্কোয়ার r21 ক্যাপ। আর একইভাবে 2 নম্বর চার্জটা 1 নম্বর চার্জের উপর যে বল প্রয়োগ করবে সেটা আমরা পাবো F12 ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই r1 মাইনাস r2 তার হোল স্কোয়ার r12 ক্যাপ। এটা থেকে আর আমরা একটা কথা জানি r21 ক্যাপ ইকুয়াল টু মাইনাস r12 ক্যাপ। তাহলে আমরা বলতে পারি F12 ইকুয়াল টু মাইনাস অফ F21। এটা আমাদের কুলম্বস লয়ের ভেক্টর রিপ্রেজেন্টেশন। এইবার আমরা জানব প্রিন্সিপাল অফ সুপারপজিশন। যদি একটা সিস্টেমে অনেকগুলো চার্জ থাকে এবং যে কোনো একটা চার্জ অন্য একটা টেস্ট চার্জের উপর একটা বল প্রয়োগ করবে তাহলে সেই বলটি অন্যান্য চার্জের উপর কখনোই ডিপেন্ড করবে না। আর যেই টেস্ট চার্জটা আমরা রেখেছি সেই টেস্ট চার্জের উপর প্রযুক্ত মোট বল অন্যান্য চার্জগুলো এই যে টেস্ট চার্জ এর উপর যে বল প্রয়োগ করবে তার সামের ইকুয়াল হয়। অর্থাৎ আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি Q1 একটা টেস্ট চার্জ রাখা আছে, তার উপর Q2 Q3 Q4 Q5 Q6 এরকম অনেকগুলো চার্জ ফোর্স অ্যাপ্লাই করছে। তাহলে এই ফোর্সের ভ্যালুটা কীরকম হবে? দ্যাট ইজ F টোটাল ইকুয়াল টু F12 প্লাস F13 প্লাস F14 প্লাস F15 প্লাস ডট 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 সো অন। অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা চার্জ এই চার্জটার উপর যে বল প্রয়োগ করবে তাদের মোট সমষ্টি আমার টোটাল ফোর্সের সাথে সমান হবে।
এটাকে যদি কুলম্বস ফর্মুলাতে আমি লিখি তাহলে আমরা এফ টোটালকে এরকমভাবে লিখতে পারি 1/4πε0 যদি আমি কমন নেই তাহলে আমার যেটা পড়ে থাকবে সেটা হবে Q1 Q2 বাই R12 ক্যাপ প্লাস Q1 Q3 ডিভাইডেড বাই R13 স্কোয়ার R13 ক্যাপ প্লাস Q1 Q4 বাই R14 স্কোয়ার R14 ক্যাপ প্লাস ডট 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 প্লাস সো অন। এখন যে চার্জগুলো আমার ওই টেস্ট চার্জের উপর ফোর্স প্রয়োগ করছে সেগুলোকে আমরা বলতে পারি সোর্স চার্জ। তার মানে সোর্স চার্জকে আমি একটা যদি সিস্টেম ধরে নেই, দ্যাট ইজ এইখানে আমার দেখানো হয়েছে যে সোর্স চার্জগুলো একটা জায়গায় অ্যাকুমুলেট হয়ে আছে আর তার থেকে বিভিন্ন ডিস্টেন্স R1 R2 R3 অ্যান্ড সো অন দূরত্বে একটা টেস্ট চার্জ Q0 রাখা হয়েছে। তাহলে প্রিন্সিপাল অফ সুপারপজিশনে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে ধরে নিলাম Q1 চার্জটা Q0 চার্জের উপর F1 ফোর্স অ্যাপ্লাই করছে, Q2টা F2 ফোর্স, Qn আমার Fn ফোর্স অ্যাপ্লাই করছে। তাহলে এই টেস্ট চার্জের উপর প্রযুক্ত টোটাল যে বলটা হবে সেটা আমার হবে F টোটাল ইকুয়াল টু F1 প্লাস F2 প্লাস F3 প্লাস ডট 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 প্লাস সো অন। এখন এটাকে যদি আমি একসাথে লিখি তাহলে আমরা এটাকে লিখতে পারি F টোটাল ইকুয়াল টু 1/4πε0 Q0 কমন নিলাম সামেশন ওভার QI ডিভাইডেড বাই RI স্কোয়ার I ইকুয়াল টু 1 to n RI ক্যাপ।